আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। মেরুদণ্ড আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ কাঠামো, যা বহন করে আমাদের শরীরের ভারসাম্য কিংবা আমাদের দৈনন্দিন চলাফেরা। তবে গুরুত্বপূর্ণ অঙ্গটিতে আমরা মনের অজান্তে আমাদের দৈনন্দিন জীবনে করা নানা ভুল কিংবা অভ্যস্ততার কারণে আমরা অনেক ক্ষেত্রে এটিকে ক্ষতিগ্রস্ত করে থাকি। তবে আজ কথা বলবো সম্পূর্ণ ভিন্নধর্মী একটি বিষয় নিয়ে, জন্মগত বাঁকা মেরুদণ্ড। কী কারণে একটি শিশু জন্মগতভাবে বাঁকা মেরুদণ্ড নিয়ে জন্মাতে পারে এবং আক্রান্তের ঝুঁকিতেই বা কারা আছে, এবং সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতিতে আমরা কতটুকু এগিয়ে রয়েছি। দর্শক, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগতম। স্যার, জন্মগত বাঁকা মেরুদণ্ড খুব ভিন্নধর্মী একটি বিষয় এবং অনেকে বুঝে ওঠে না, বা আমরা অনেকে জানি না আসলে জন্মগতভাবে একটি মেরুদণ্ড বাঁকা হতে পারে। শুরুতে জানবো একটু বলতে আমরা কি বুঝি। ধন্যবাদ। মেরুদণ্ড আমরা যদি সামনের দিকে তাকাই, যেমন এই মডেলটা যদি দেখি, তাহলে সামনে থেকে কিন্তু একদম সোজা, কিন্তু সাইড থেকে কিছু বাঁকা থাকে। ঘাড়ের দিকে একরকম, পিঠের দিকে একরকম, কোমরের দিকে একরকম। এটা হলো আপনাকে সাইড ভিউ, কিন্তু সামনে থেকে সবসময় মেরুদণ্ড সোজা। এটা যদি আমরা কখনো যে কোনো কারণে এই যে সামনে থেকে যে সোজা, এই মেরুদণ্ড যে সামনে থেকে এরকম বাঁকা দেখি, সেটাকে আমরা জন্মগত বা বাঁকা মেরুদণ্ড বলি। আজকে আমরা যেটা কথা বলবো জন্মগত বাঁকা মেরুদণ্ড। জন্মগত বাঁকা মেরুদণ্ড মানেই সবসময় জন্মের পরেই যেটা আমরা দেখতে পাই তা না। আচ্ছা, কিন্তু জন্মগত তাহলে আমরা কেন বলছি? এই জন্যই বলছি যে জন্মগতভাবে এই যে মেরুদণ্ডর এক একটা পার্টকে আমরা বলি কশেরুকা বা ভার্টিব্রা। এই ভার্টিব্রা যদি কোনো কারণের জন্য সঠিকভাবে তৈরি না হয়, সেই কারণের জন্য যদি মেরুদণ্ড যে কোনো একদিকে বাঁকা হয়ে যায়, সেটাকে আমরা বলি জন্মগত বাঁকা মেরুদণ্ড। একটু জানবো স্যার, যে এটার পিছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? গর্ভাবস্থায় কোনো বিশেষ ত্রুটির কারণে কি এটি হতে পারে কিনা? গর্ভাবস্থায় মার কোনো দোষ নাই, অন্য কোনো দোষ নাই, কিন্তু এই যে জন্মগত ত্রুটির অনেক কারণ থাকে, কিন্তু এটা সঠিকভাবে এই মেরুদণ্ড বাঁকা হওয়ার জন্য নির্দিষ্ট কোনো কারণ বলা যায় না। তবে জন্মগত যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার, এনে জন্মগত অনেক সমস্যা থাকে। হার্টের সমস্যাটা সবচেয়ে বেশি, কিন্তু ওগুলোর কিছু কারণ থাকে, যেমন কোনো ভাইরাল ইনফেকশন, রেডিয়েশন, কেমিক্যালস, এক্সপোজার, এনভায়রনমেন্ট। কিন্তু নির্দিষ্টভাবে একটা একটা করে বলা খুব মুশকিল যে এই কারণের জন্য, এই ভাইরাসের জন্য এই মেরুদণ্ডটা বাঁকা হলো, এই কেমিক্যালের জন্য এটা বাঁকা হলো, এই কিছু ড্রাগসও আছে, কিন্তু এটা বলা খুব মুশকিল। কিছু কিছু ডিজিজ আছে সেগুলো বলা যায়, কিন্তু যদি আমরা মেরুদণ্ডের কথা ভাবি তাহলে সাধারণত এটাকে নির্দিষ্টভাবে বলা যায় না। আরেকটা জিনিস হলো যে এই বাঁকা মেরুদণ্ড মানেই যে ঠিক জন্মের সময় বা জন্মের একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই আমরা কিন্তু বাঁকা দেখতে পাই না অনেক সময়। মজার জিনিস হলো যে জন্মের পরে একটা বাচ্চা খুবই ভালো, সুন্দর, নাদুস নুদুস, তার হাঁটা, পা নাড়ানো, চলাফেরা সবই করতে পারতেছে। যখন এই বাচ্চাটা একটু বড় হয়, হামাগুড়ি দেয়, বসে, দাঁড়ায়, অনেক সময় নর্মাল, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যায় বাচ্চাটা মনে একদিকে একটু হেলে যাচ্ছে। খুব রেয়ারলি দেখা যায় যে ঠিক জন্মের সময়ই বাঁকা নিয়ে আসে না যে একদম তা না। যদি গ্রস অনেক বেশি ভার্টিব্রা, অনেকগুলো কশেরুকা আপনার দেখা যায় যে অ্যাবনর্মাল, একটার অর্ধেক হয়েছে, একটা হয় নাই, একটা 4 ভাগের 1 ভাগ, অথবা এই মেরুদণ্ডগুলো আলাদা আলাদা, কিন্তু সে আলাদা আলাদা হয় নাই, হয়তো একদিকে 3-4টা মিলে এক জায়গায় রয়ে গেছে, অথবা 4টা ভার্টিব্রা মিলে একটা ভার্টিব্রা। এইরকম যদি হয় তখন মেরুদণ্ড বাঁকাতের হয়ে যায়, কারণ যে ভার্টিব্রাটা অর্ধেক হয়ে গেছে সে তো অর্ধেকটাই সোজা হলো, যেটা পুরাটা সোজা সে তো পুরাটাই সোজা হলো, তার কি হয় একদিকে এরকম বেঁকে যায়। সেই কারণের জন্য দেখা যাবে যে একই ভার্টিব্রা যদি আমরা দেখি যে একদিকে হয়তো বাঁকা এক্সটার্নালি, কিন্তু এক্সরে করলে বোঝা যাবে একদিকে হয়তো ডান দিকে বাঁকা, আবার উপরের দিকে হয়তো বাম দিকে বাঁকা। তো এগুলোর আপনার ধরেন অ্যাসেস করতে হয়, দেখতে হয় হলো এক্সরে দেখে। কিন্তু অনেক বাচ্চাই আছে যেটা হলো জন্মের পর পর এরকম বাঁকা বোঝা যাবে না, কিন্তু একটু বড় হবে যখন সে দাঁড়াবে, হাঁটবে, তখন বোঝা যাবে যে বাচ্চাটার মনে হয় একদিকে ইমব্যালেন্স, হয়তো শোল্ডারটা একদিকে বাঁকা হয়ে গেল, দেখা গেলো বাটকটা একদিকে বাঁকা, মনে হচ্ছে না সে হাঁটতে গিয়ে একটু খুঁড়াচ্ছে, এরকম মনে হবে। তখন আমরা এটাকে পেটটা হয়তো একদিকে একটু উঁচু হয়ে থাকবো, সামনের দিকে যদি ঝুঁকে তাহলে দেখা যায় পিঠটা অনেক উঁচু,
আচ্ছা, এই ধরনের উপসর্গ দেখে উপসর্গগুলো প্রকাশ পায়। তখন আমরা বুঝতে পারি যে এটা জন্মগতভাবে হয়তো বাঁকা। আমরা এটাকে কনফার্ম করি 2-4 দিন একটা এক্সরে করি এবং অনেক সময় আমরা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান করলে আমরা বলি যে একদম 3D সিটি স্ক্যান হোল স্পাইন, পুরা মেরুদণ্ডটা ঘাড় থেকে একদম পাটক মতো পুরাটা যখন আমরা দেখতে পাই তখন আমরা অ্যাসেস করতে পারি যে কোন জায়গার ভার্টিব্রাটা সঠিকভাবে তৈরি হয় নাই। হতে পারে ঘাড়ের যেটা সার্ভাইকাল, পিঠের যেটা ডরসাল অথবা কোমর, এরকম মেইনলি 3-4টা পার্ট আছে আমাদের পুরা মেরুদণ্ডটা। তখন আমরা অ্যাসেস করতে পারি যে কোন ভার্টিব্রাটা সঠিকভাবে না হওয়ার কারণে যেন মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেল। স্যার, এই যে ভার্টিব্রা সঠিকভাবে গঠন হচ্ছে না, এটার পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে যে বাচ্চাটি সঠিকভাবে খাচ্ছে না বা খাদ্যাভ্যাসজনিত কোনো সমস্যা? আপনি যেটা বললাম খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই বা মারও কোনো দোষ মানে নাই, যে কোনো বাচ্চা এমনি হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে। এবং দেখা যায় যেটা আপনি বলতে পারেন যে একটা জন্মগত সমস্যা যদি থাকে কোনো বাচ্চার, সাধারণত আমরা আরো জন্মগত কোনো কারণ আছে কিনা সেটা আমরা খুঁজি। হয়তো ছোট বেলায় বাহ্যিকভাবে বোঝা যাবে না, কিন্তু ভিতরে হয়তো তার দেখা যাবে তার কিডনির একটা হয়তো প্রবলেম আছে জন্মগতভাবে, তার লিভারের একটা জন্মগত প্রবলেম আছে, হার্টে যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি জন্মগত সমস্যা থাকে হার্টের, আমাদের মেরুদণ্ডের থাকে। অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চার অন্ডকোষ একটা হয়েছে একটা হয় নাই, আরেকটা অন্ডকোষ হয়তো পেটের ভিতরে আছে বা ইনগুইনাল ডিজনে উপরের দিকে আছে, নির্দিষ্ট জায়গায় নাই। এগুলো ধরেন হলো যে আপনার হলো একটা অস্বাভাবিক হয় যে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে একটা হয়তো ওভারিটা হয় নাই, দেন তার টেস্ট ওভারির মানে এই যে আমরা এই ধরনের বিষয়গুলোকে বলছি জন্মগত ত্রুটি, এগুলোর মধ্যে অন্যতম একটি যে জন্মগত বাঁকা মেরুদণ্ড, কিন্তু সেটা বহিঃপ্রকাশটা হচ্ছে হয়তো বা একটি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে, যখন হাঁটা শিখছে বা একটি নির্দিষ্ট সময়ের পরে হয়তো বা বাঁকা দেখা যাচ্ছে। কিন্তু স্যার, একটি প্রশ্ন রয়েছে যে আমাদের দেশের প্রত্যন্ত এলাকাগুলো কিন্তু এখনো আমরা দেখি যে অনেক শিশু বাঁকা মেরুদণ্ড নিয়ে একদম প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, কিন্তু অভিভাবকেরা ওই বাচ্চাটিকে নিয়ে একদমই সচেতন নয় এবং খানিকটা অবহেলা করে বাচ্চাটিকে ফেলে রেখেছে এক কোণে। দুইটা জিনিস আমি বলি, একটা হলো যে জন্মগত হলে পরে এই বাচ্চাগুলোর ডায়াগনোসিস মানে শনাক্তকরণ খুব আর্লিতে হয়ে যায়, কিন্তু আরেকটা আছে এটা ধরেন এই যে জন্মগত ত্রুটির কারণে যে মেরুদণ্ড বাঁকা এটার সংখ্যা কিন্তু খুবই কম। আচ্ছা, সবচেয়ে বেশি যেটা যেরকম কারণেই জানা যায় না, এটা যেমন আমরা বললাম মেরুদণ্ড ভার্টিব্রা অর্ধেক তৈরি হয়েছে আরেকটা হয় নাই, 3-4টা মিলে একটা এরকম, কিন্তু 70 ভাগ 100 জন যদি আমরা ধরি বাঁকা মেরুদণ্ড, তার 70 ভাগের কোনো কারণ জানা যায় না, যেটা বলে আমরা মানে অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস। এইটা 10 বছর থেকে 18 জাস্ট প্রাপ্ত বয়স হচ্ছে, এরকম বয়স হবে, এটা কিন্তু কোনো কারণ জানা যায় না। এটা একদমই কোনো কারণবিহীন আপনার মেরুদণ্ড যে কোনো একদিকে বাঁকা হয়ে যেতে পারে। ওইটা বরং ধরেন আরো বেশি খারাপ, কারণ যেমন একটা বাচ্চা ছোট বয়সে এটা ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, আর ওইটা কিন্তু ডায়াগনোসিস হয় না। যেটা আপনি বললেন যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের দেশে দেখা যায় যে আমরা ওইটার সংখ্যা যেহেতু বেশি, ওইটাই আমরা বেশি পাই, সেক্ষেত্রে একটু যারা কম শিক্ষিত বা কম অর্থনৈতিকভাবে তাদের এটা কিন্তু কখন কনসার্ন হয়, মেয়েদের একটু বেশি হয়। এই বাঁকাটা মেয়েদের একটু বেশি হয়। এই যে 13-14 বছর বয়সে যখন গ্রামের ধরেন একটু আর্লিতেই বিয়ে হয়ে যাবে, তখন বাবা মা এটা ডায়াগনোসিস করে, মারা সাধারণত বেশি এটা তাদের দৃষ্টিগোচর হয়, এবং এই দৃষ্টিগোচর হলে তারা তখন একদম মানে মাথা খারাপ হয়ে যায়। বিশেষ করে এটা বাবা মার জন্য একটা বিরাট বার্ডেন, বাবা মার জন্য বার্ডেন যে মেয়ে হলে তার বিয়ে দিতে হবে, তখন এই প্যারেন্টস মানে দৌড়াতে থাকে, বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াতে থাকে, এটা একটা তখন বড় সমস্যা হয়ে যায়, যেটার একটা সামাজিক আপনার হলো প্রবলেম। আর আমাদের যেটা যে জন্মগত যেটা বললাম, এইটাও বাবা মার জন্য আরো কষ্টদায়ক, কারণ ওইটা যেমন কোনো কারণই নাই কিন্তু আস্তে আস্তে হলো, আর এইটা তো কারণ আছে, এবং এটা ইয়াং বয়সে আরো ছোট বয়সে ডায়াগনোসিস হয়, কেবলমাত্র হাঁটা শিখছে হয়তো বা দেখা যাচ্ছে একটু খুঁড়িয়ে হাঁটছে, দুইটাই বাবা মার জন্য খুব কষ্ট। কিন্তু এটা হলো একটা ছোট বাচ্চা যখন দেখে যে একটু বাঁকা হয়ে যাচ্ছে, সে দাঁড়াইতে পারতেছে না বা বসাটা ঠিক মতো হচ্ছে না, তখন বাবা মার জন্য আরো বেশি পেইনফুল। আর একই সাথে দেখা যায় অনেক সময় যদি এই মেরুদণ্ড বাঁকা থাকে, সাথে আমরা বলি যে নিউরোলজিক্যাল ডেফিসিট আছে, দেখা যাবে হয়তো পায়ের অনুভূতি তার কম, পায়ের শক্তি একটু কম, সে হাঁটতে গেলে ঠিক সঠিকভাবে দাঁড়ানো সে শক্তি পায় না। এগুলো আপনার অ্যাসোসিয়েটেড নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে, মানে ওটার সাথে বাঁকা মেরুদণ্ড হয়ে গিয়েছে, ওটার সাথে বিভিন্ন ধরনের ডিজিজ। এবং অনেক সময় দেখা যায় যে আমরা বলি মেনিনগোসিল, মেনিনগোমাইলোসিল, অর্থাৎ কিনা ঘাড়ের কাছে অথবা কোমরের কাছে যেটা হয় যে এই মেরুদণ্ডের কিছু জায়গা পিছনে ডেফিসিট থাকে, হাড় তৈরি হয় নাই, এর সাথে যেটা আমরা বলি বা স্নায়ুতন্ত্র স্পাইনাল কর্ড তার শীত সহ মানে কাভারিং, যে কর্ডের কাভারিং সহ ডোরামেটার পায়ামেটার এগুলো সহ মেনিনজেস সহ একদম বাইরে একদম চামড়া নিচে এরকম ফুলে যায়, এরকম প্রবলেম। তখন অনেক সময় অনেকে এটা মনে করে একটা টিউমার, জন্মগত টিউমার,
এবং ধরেন অনেকে যদি বুঝতে না পারে, ভুলবশত অনেকে হয়তো এটা অপারেশন করে ফেলতে চায়। এটা অপারেশন যদি না জানে সে যে কি অপারেশন, তাহলে দেখা যায় যে অনেক সময় পুরোটা প্যারালাইসিস হয়ে যায় এবং প্যারালাইসিস অথবা প্রস্রাব পায়খানায় তার সঠিক যে কন্ট্রোলটা সেটা থাকলো না। এটা আমরা হর হামেশা পেয়ে থাকি। দেখা যায় যে বুঝতে পারে নাই, না বুঝে তো ভাবছে যে একটা টিউমার, অপারেশন করে দিল। স্যার এই যে এত জটিলতা, অবশ্যই প্রাথমিক অবস্থা শনাক্তকরণ করাটা জরুরি এবং চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। কোন চিকিৎসকের কাছে যাবে, কোথায় যাবে এবং সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধা কি রয়েছে, আমরা প্রত্যেকটা বিষয় জানবো। তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে কি কি কারণে বা কি কি ধরনের জটিলতার কারণে একজন ব্যক্তির বা একটি শিশু জন্মগতভাবে হৃদরোগ বা জন্মগতভাবে স্পাইন বাঁকা নিয়ে জন্মাতে পারে। স্যার, একটু জানবো যে আসলে এত জটিলতার কথা শুনলাম, প্রাথমিক অবস্থা শনাক্তকরণ করাটা তো খুব জরুরি, কিন্তু অনেকে বোঝে ওঠেন না যে কোথায় যাবেন, কোন চিকিৎসকের কাছে যাবেন এবং কখন সার্জারি করাবেন বা সার্জারির অল্টারনেটিভ কিছু রয়েছে কিনা, বিস্তারিত জানবো। ধন্যবাদ। যেটা আমরা বললাম যে বাচ্চা সাধারণত হাঁটাচলায় বেশি অসুবিধা হয় না, কিন্তু হাঁটতে গিয়ে দেখা যায় সে একদিকে হয়তো হেরে যাচ্ছে, পিঠটা বাঁকা হয়ে যাচ্ছে, কোমরটা হয়তো একটু উঁচু, শোল্ডারটা একটু উঁচু, সামনে ঝুঁকতে গেলে দেখা যায় পিঠটা অনেক একদিকে উঁচু হয়ে যাচ্ছে। এগুলো দেখেই সাধারণত বাবা মা এটা শনাক্ত করে থাকে। হ্যাঁ, এটার মজার জিনিস হলো বেশিরভাগ ক্ষেত্রেই যে সার্জারি লাগে তা না। অনেক ক্ষেত্রে আছে যে বাচ্চারা যেহেতু এটা গ্রোয়িং বোন একদিকে বাঁকা হয়েছে, ওটা যদি চাপ দিয়ে আমরা সুন্দর আমরা বলি ব্রেসিং, মনে করেন যে আমরা একটা উদাহরণ দিয়ে থেকে একটা গাছ লাগালাম, আমরা ছোট গাছ নরম বাঁকা হয়ে পড়ে গেল, ওটা কিন্তু আমরা সোজা করে একটা কাঠি দিয়ে বেঁধে দিই, ওটা কিন্তু আবার সোজা হয়ে বড় হইতে থাকে। এক্স্যাক্টলি এই ছোট বয়সে নরম হাড়, নরম মাসেল, জয়েন্টগুলো খুব সফট, এরকম ক্ষেত্রে যদি আমরা ব্রেস বলি আমরা আমাদের ভাষায়, যে ব্রেসিং করলে কিন্তু অনেক ক্ষেত্রেই কারেকশন হয়ে যায় এবং অনেক সিগনিফিকেন্ট নাম্বার আমরা কিন্তু অপারেশন ছাড়া ভালো করতে পারি। আমরা সবসময় ট্রাই করি যে এই বাচ্চার হাড়গুলো খুব ইম্যাচিউর, নরম, এখনও তার প্রাপ্ত বয়স হয় নাই, মানে সম্পূর্ণভাবে এটা তার গ্রোথটা সম্পূর্ণ হয় নাই, তখন আমরা এটাকে বলি যে না, এটাকে যত দেরি করা যায় তত। সুতরাং আমরা ব্রেসিং, এক্সারসাইজ এগুলো দিয়ে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। দেখা যাবে যে যেমন আমরা ছোট বয়স, যেমন একটা 9 বছরের বাচ্চা আমরা যেটা উদাহরণ দিই, তাহলে আমি দেখতে পাই এই বাচ্চারা সে কিন্তু 9 বছর একটু লম্বা হওয়ার কথা ছিল। এখন আপনি দেখেন ভালো করে যে তার বাম দিকে একটু কুঁজো হয়ে আসে এবং তার পেটটা সঠিক না, পেটটা মনে একদিকে বাঁকা হয়ে গেছে, তার ডান পাশে মনে হয় যে পেটটা বুকটা একটা ঢুকে আছে একদিকে। হ্যাঁ, এরকম। নেক্সট যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে তাকে বিভিন্ন ভিউজে, নেক্সট স্লাইডে আমরা যাব, দেখেন আপনি যদি তাকে পিছন দিকে তাকান, দেখেন তার একদিকে উঁচু হয়ে আছে, তার পিঠটা বাঁকা, তার ওই যে হাতটার মাঝখানে যে আপনার চেস্ট এবং অ্যাবডোমেনের যে স্পেস সেটা কিন্তু একদিকে কম একদিকে বেশি। এইটা দেখেই সাধারণত আমরা শনাক্ত করি। যদি এই বাচ্চাটাকে আমরা নেক্সট স্লাইড যাই, যদি আমরা সামনে বাঁকা করে দেখতে চাই নেক্সট, তাহলে এই দেখেন যে কতটা প্রথমটা দেন কেমন উঁচু হয়ে গেছে, মনে হয় যে অনেক বাঁকা, এটা একটা স্বাভাবিক না। এগুলো দেখলে পরে বাবা মা এটা বুঝতে পারে যে না তার কেমন। দেখেন এখন সাইড ভিউ কতটা সে মনে হয় যে তার পিঠটা এবং ঘাড়ের দিকে পিছনে দিকে চলে আসছে, পেটটা কোমরটা সামনের দিকে চলে গেছে, এরকম একটা অ্যাবনর্মাল পোস্টার আমরা বলি। এখন দেখেন পিছন দিকে দেখেন তার বাম পাশে কতটা উঁচু। এগুলো দেখলে আমরা বুঝবো যে না এই বাচ্চাটার মেরুদণ্ডটা সঠিক নয়। নেক্সট যদি যাই তাহলে আমরা এটা বুঝতে পারি। দেন এটা সিটি স্ক্যান, ভালো করে তাকান, দেখেন প্রত্যেকটা স্লাইডে বড় করে যে ওই মেরুদণ্ডটা কত বাঁকা হয়ে গেছে, পুরোটাই বাঁকা, অনেক বাঁকা। এই ক্ষেত্রে এই বাচ্চাটা কিন্তু লম্বার থেকে হবে না। এটা আমরা হলো ওই সিটি স্ক্যান করে আমরা দেখি, এমআরআই করে আমরা দেখি। নেক্সট এটা একটা এমআরআই এক্সিয়াল সেকশন, দেখেন এটা হলো এমআরআই যে তার ওই যে যেটা বললাম যে স্নায়ুতন্ত্রের কোনো প্রবলেম আছে কি না, কিন্তু এটা কিন্তু স্নায়ুতন্ত্রের কোনো প্রবলেম নাই, এটাকে কিন্তু সামনের দিকে সে অনেক বাঁকা, সাইডে বাঁকা। নেক্সট স্লাইড যদি যাই, এটা আমরা বিভিন্ন ভিউতে দেখি যে কোথায় অন্য অস্বাভাবিক কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে কি না।
এখন দেখেন এটা এক্সরে, একটু আমরা সময় নেব। এক্সরেটা আপনি ভালো করে দেখেন, প্রথম এক্সরে, দ্বিতীয়টা অনেক বড় করে আমরা যখন দেখলাম অনেক বাঁকা, একদম পিঠ থেকে কোমর পর্যন্ত, কিন্তু এত বাঁকা কিন্তু বাহির থেকে বোঝা যায় না, কিন্তু এক্সরেতে অনেক বেঁকে গিয়েছে দেখেন। এবং যদি বাম ডান দিকে নেই, এটা বাঁকা আরো বেড়ে যায়। এইটাকে যখন আমরা সার্জারি করি, ধরেন নেক্সট স্লাইডে যদি আমরা যাই, যে আমরা এটাকে ভিতরে স্ক্রু রড এগুলো দিয়ে এটাকে কারেকশন করতে হয়। তার আমরা দেখলাম যে তার পায়ের কোনো সমস্যা আছে কিনা, কারণ যেহেতু সে হাঁটে, কোনো পা খাটো আছে কিনা জন্মগতভাবে, পা কিন্তু তার ভালো আছে। এটাকে আমরা সিটি স্ক্যান আমরা আবার দেখতেছি যে হোল মেরুদণ্ড সহ নিচ পর্যন্ত পা পর্যন্ত আমরা এগুলো দেখি যে তার পায়ের কোনো অস্বাভাবিক আছে কিনা। হ্যাঁ, নেক্সট যদি আমরা যাই, এটাও নেক্সট, হ্যাঁ এটা অপারেশনের দরকার নাই। এইটা দেখেন এখন মেরুদণ্ড একদম সোজা হয়ে গেছে, অলমোস্ট, হ্যাঁ অলমোস্ট 95 to 98% একদম কারেকশন এখন সোজা। হ্যাঁ, এখন এই বাচ্চাকে যদি আমরা এমনি দেখি, দেখেন কি সুন্দর। হ্যাঁ, আগে যেমন বাঁকা তেরা ছিল। নেক্সট, এখন দেখেন তাকে আগের যে সে ভিউ সেরকম এখন একদম সোজা হয়ে গেছে। হ্যাঁ, সে খুশি খুশি ভাব। হ্যাঁ, দেখেন এইবার দেখেন পেছন থেকে তার দুই দিকে একদম অলমোস্ট সমান, এবং এই জন্য আরেকটু গ্রো করবে, সে আরও লম্বা হইতে থাকবে। সেটা ফাইনালি আমরা এটা, কিন্তু এটা অপারেশনের 2 সপ্তাহ আগে যেমন দেখেন বাঁকা হইলে পিঠটা বাঁকা হয়ে যেত, সেরকম না। তার লুকটা ওই যে ওই প্রথমটা দেখেন আর দ্বিতীয়টা দেখেন, সে ব্যালেন্স। ওই দুজন আগে ডান দিকে ছিল, এখন দুইটা শোল্ডারে ব্যালেন্স। এখন একটা ভালো মোড আছে ডাক্তারের সাথে। সরি, এখন এটা হলো আমাদের ফাইনাল আউটকাম। যেটা বলতে চাচ্ছি যে ধরেন এই যে আমরা অপারেশন করলাম, সব রোগীর কিন্তু এই অপারেশন লাগে না। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপারেশন ছাড়া এই রোগী ভালো হয়। আমরা একদিন ব্রেস দিই জন্মের, আর অপারেশনের পরে অনেক সময় একটু সাপোর্টের জন্য কিছুদিন দিই, এবং এটা যখন এই বাঁকাটা সে সোজা হয়ে গেলে, বাচ্চা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে আগের থেকে, প্রায় 2 ইঞ্চির মতো সে তার হাইট বেড়ে গেছে। এখন এই অবস্থায় যখন সে বড় হইতে থাকে, খুব শর্ট টাইমের মধ্যে যে অন্য কোনো প্রবলেম না হয়, আস্তে 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 সে নর্মাল মেরুদণ্ড হয়ে যায়। এটা হলো বড় সুবিধা। স্যার, এক্ষেত্রে অনেকে বাবা মারা একটা প্রশ্ন করে থাকে বা একটা শঙ্কিত থাকে যে বাচ্চাটির শরীরের ভিতর অপারেশন করে এতগুলো স্ক্রু বসানো হলো আর্টিফিশিয়াল, এটা নিয়ে আসলে কতটুকু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বা ভারী কোনো কাজ করতে পারবে কিনা? ধন্যবাদ। এর চেয়ে বেশি বড় সমস্যা থেকে এই রোগীগুলো যখন আমরা অপারেশন করতে যাই, আমাদের একটা খুব ভয় থাকে। অনেক সময় বাঁকায় ভিতরে যে স্নায়ুতন্ত্র অনেক স্ট্রেস পড়লে প্যারালাইসিস হওয়ার একটা ভয় থাকে। তো আমাদের সেন্টারে আমরা যেটা করি, ধরেন এখানে একটা যন্ত্র আছে, আমরা বলি নিউরো মনিটর। এটা খুব হেল্পফুল, এত সাহায্যকারী যে এটা দেখে আমরা বুঝতে পারি যে বেশি যদি আমরা সোজা করতে চাই তাহলে নার্ভের প্রবলেম হতে পারে। ওই নার্ভ প্রবলেমটাকে আমরা অ্যাসেস করতে পারি এই নিউরো মনিটরিং করে। এটা যদি আমাদের হাতে থাকে তাহলে আমাদের অনেকটাই আপনার হলে এটা কন্ট্রোল হয়ে যায়। তো আমাদের এইটারও বেশি ভয় থাকে। আরেকটা যেটা বললেন যে হ্যাঁ এটা রড স্ক্রু, অনেক মারাই, অনেক বাবারাই প্রশ্ন করেন, কিন্তু এটা খুবই হালকা, আর এগুলো কিন্তু অনেক দামি। এই স্ক্রুগুলো কিন্তু ওই লোহার মতো ওজন না, এটা হলো আমরা বলি অ্যালয়, টাইটেনিয়াম, অনেকগুলো খুব মেটাল একসাথে করে ফেলে এটা খুব হালকা হয়ে যায়, এবং খুব দামি মেটাল দ্বারা এটা তৈরি। তাতে এটা যতটুকু এমনি ওজন মনে হবে, কিন্তু আসলে অতটা ওজন না। এবং এটা বাচ্চা বা বড় বয়সে এটা বুঝতে পারবে না যে তার শরীরে এই ধরনের কোনো ইমপ্ল্যান্ট লাগানো আছে। এটা হলো একটা বড় সুবিধা। তো এই যে স্যার অপারেশনটি করা হলো, অপারেশনের পরবর্তীতে সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, কিন্তু নিয়মিত নিশ্চয়ই ফলো আপ করার প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা ধরেন 1 মাস 2 মাস 3 মাস পর পর এটা ফলো আপ করি, এবং পরবর্তীতে এই বাচ্চাটি একদম স্বাভাবিক জীবনযাপন অন্যান্য 8-10টা বাচ্চার মতোই জীবনযাপন করতে পারবে। স্যার, খুব চমৎকার তথ্য পেলাম। একদম শেষ প্রান্তে চলে এসেছি। একটি ছোট্ট অপারেশনে তাতেই বাঁকা একটি মেরুদণ্ড থেকে একদম সুস্থ স্বাভাবিক জীবন, এবং এই চমৎকার কাজগুলো আপনারা করছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে। আমরা কৃতজ্ঞ স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসলে আপনার সন্তানটি সঠিকভাবে হাঁটছে কিনা, কিংবা সঠিকভাবে তার মুভমেন্টে কিংবা চলাফেরায় কোনো ধরনের জটিলতা হচ্ছে কিনা, বিষয়টি খেয়াল করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসকের প্রতি আস্থা রাখে। এক্ষেত্রে আপনার একটুখানি সচেতনতাই হতে পারে আপনার সন্তানটির সুস্থ স্বাভাবিক জীবনের অন্যতম নিদর্শন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।